জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নজরদারি বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের। সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। ফ্রান্সে আবারও হামলার আশঙ্কা প্রধানমন্ত্রী ভলসের। সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ দম্পতির প্রতি ফরাসিদের শ্রদ্ধা। সিরিয়ার আলেপ্পোয় নতুন করে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে একমত যুক্তরাষ্ট্র রাশিয়া। শান্তি প্রক্রিয়ার বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে মস্কোর প্রতি কেরির আহ্বান। এবং পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিল ইসরায়েল। পশ্চিম তীরে ইচ্ছাকৃতভাবে পানি সরবরাহ বন্ধের কথা অস্বীকার তেল আবিবের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সাজিদ রাজু। জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নজরদারি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার আগের অবস্থান থেকে সরে এসে টুইট বার্তায় ট্রাম্প সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাবের প্রতি সমর্থন জানান। এদিকে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাবকে বিপজ্জনক উল্লেখ করে তা উদ্ভট ও বেপরোয়া চিন্তা বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। বুধবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার হ্যাম্পটনে সাবেক সেনা সদস্যদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন হিলারি। এরই মধ্যে মনোনয়ন নিশ্চিত করা সাবেক পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে সন্ত্রাসীরা যেন কোনোভাবে আগ্নেয়াস্ত্র না পায় সে ব্যাপারটি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র উগ্র মতবাদ ও ব্যক্তি সন্ত্রাসের শিকার বলেও উল্লেখ করেন হিলারি। ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার প্রস্তাবকে উদ্ভট ও বেপরোয়া বলে মন্তব্য করেন তিনি। আইএসের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও তাদের আদর্শে উজ্জীবিত হয়ে নিরীহ মার্কিনীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। কোনো ব্যক্তির জন্য পুরো মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করা অন্যায়। অরল্যান্ডোর হামলার পর ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করার যে প্রস্তাব দিয়েছেন তাতে ঘৃণাই ছড়াবে। মুসলিমদের নিষিদ্ধ কিংবা দেয়াল তৈরির মাধ্যমে কোনো মার্কিন নাগরিকের জীবন রক্ষা করা সম্ভব নয়। জঙ্গি মতবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। এদিন জর্জিয়ার আটলান্টায় এক প্রচারণা সমাবেশে ট্রাম্প অরল্যান্ডো হামলার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নজরদারি বাড়ানোর প্রস্তাব করেন। পাশাপাশি মুসলিম অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করতে সাময়িকভাবে হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই আবাসন ব্যবসায়ী। আমাদের দেশের মসজিদগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ করা হয় না। সব মুসলিম সেন্টারে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করতে হবে। এভাবে আমাদের দেশকে নিঃশেষ হতে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রকে নিরাপদ করতে ইসলামী উগ্রবাদ দমনের পাশাপাশি মুসলিম অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এর একদিন আগে ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যের সমালোচনা করে রিপাবলিকান কংগ্রেস স্পিকার পল রায়ান বলেন, মুসলমানদের প্রবেশ নিষিদ্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে হবে না। এদিকে রিপাবলিকানদের অবস্থান অস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে হলেও ডোনাল্ড ট্রাম্প বুধবার টুইট বার্তায় প্রথমবারের মতো অস্ত্র বিক্রিতে কড়াকড়ি আরোপের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসী হিসেবে সন্দেহের তালিকায় থাকা কারো কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। ওমর মতিন বৈধ অস্ত্র দিয়েই অরল্যান্ডোর নাইট ক্লাবে হামলা চালিয়েছিল এমন তথ্য প্রকাশের পরই ট্রাম্প অস্ত্র বিক্রির ব্যাপারে নিজের অবস্থান কিছুটা পরিবর্তন করলেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে অরল্যান্ডোর হামলার পর নানা বক্তব্যে তোলপাড়ের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত এক জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। জরিপ অনুযায়ী প্রায় ৭০% মার্কিনই ট্রাম্পের প্রতি ও ৫৫% মার্কিনই হিলারির প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের প্রতি ২৯% মার্কিনই আস্থা রাখলেও হিলারির প্রতি আস্থা রাখছেন প্রায় ৪৩% মার্কিন নাগরিক। ৮ থেকে ১২ জুন প্রায় ১০০০ প্রাপ্তবয়স্ক মার্কিনীর উপর এই জরিপ পরিচালিত হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ৫ দিন পেরিয়ে গেলেও এখনো অরল্যান্ডো হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। গণমাধ্যমগুলো জানিয়েছে হামলাকারী ওমর মতিন নিজেও সমকামী ছিল এমন বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। তার ২০১০ সালের কিছু ভিডিও দেখে ধারণা করা হচ্ছে মতিন সমকামী ছিল বলেই বিদ্বেষ এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়েছে। এদিকে মতিনের স্ত্রী নূরের হামলায় যোগসাজশ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এফবিআই। We were just having a great time.
আমি সবাইকে বিদায় দিচ্ছিলাম। অনেক মজা করেছিলাম আমরা সেই রাতে। হঠাৎ শুনলাম গুলির আওয়াজ, সবাই চিৎকার শুরু করলো, ছোটাছুটি শুরু করলো। তখন আমি দেখলাম বন্দুক হাতে একজন সবাইকে গুলি করছে। সবাই নিচে শুয়ে গেল, আমার পায়ে গুলি লাগলো, আমি ব্যথায় কোঁকাতে শুরু করলাম। একটু পর দেখি হামলাকারী পাশের রুমে গেছে, সেখান থেকেও সবার চিৎকার শোনা যাচ্ছে। আমি ভাবলাম এবার হয়তো বেঁচে গেছি আমি, কিন্তু কিছুক্ষণ পরই সে আবার এখানে এসে নিচে শোয়া সবাইকে গুলি করতে শুরু করে। আমার শরীরে আরো 2টি গুলি লাগলো। আজকে যে আমি বেঁচে আছি তা একটা বিষয়। রীতিমতো ভাগ্যের জোরে গেল শনিবার বেঁচে যায় এই ব্যক্তি। তাই সৃষ্টিকর্তাকে সে জানায় অশেষ ধন্যবাদ। কিন্তু যে স্মৃতি তার মনে গেঁথে গেছে তা থেকে মুক্তির কোনো উপায় নেই। এমন দুঃসহ স্মৃতি আজীবন বয়ে বেড়াতে হবে তার মতো আরো অনেককেই, গোটা যুক্তরাষ্ট্রকেই। কারণ যে নিষ্ঠুরতা আর বর্বরতা সেদিন তারা প্রত্যক্ষ করে তা কখনোই ভোলার মতো নয়। স্বজন হারাদের এখন একটাই প্রশ্ন, এমন ঘৃণা কেন? আমরা আজকে ফ্লোরিডা হামলায় নিহত একজনের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। আমরা দেখাতে এসেছি ভালোবাসার জয় সবসময়ই হয়, আর ঘৃণাকে শুধু ভালোবাসার মধ্য দিয়েই জয় করা যায়। হামলার 5 দিন পেরিয়ে গেলেও এখনো রহস্যের কোনো কুলকিনারা হয়নি। আইএস বা এ ধরনের জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা আগে ধারণা করা হলেও এখন বলা হচ্ছে হামলাকারী ওমর মতিনও সমকামী ছিলেন। 2010 এবং 2012 সালে বেশ কয়েকটি সমকামী ভিডিওতে মতিনকে দেখা যায়। পালস নাইট ক্লাবেও নিয়মিত যেত সে। তাই ধারণা করা হচ্ছে নিজে সমকামী বলেই প্রতিশোধ পরায়ণ হয়েই সে এই হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু মতিনের বাবা আবারও দাবি করেছে তার ছেলে সমকামী ছিল না। আমার ছেলে হামলার সময় আইএসের নাম নেয়, তার মানে আমরা জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার। শুধু নিহতের পরিবারই নয়, আমার পরিবারও এই হামলার শিকার। আইএসের মতো জঙ্গিদের দমনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে এফবিআই এখনো কোনো কারণ উদ্ঘাটন করতে না পারলেও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, আমরা কোনো ছাড় দেব না এই ঘটনার কারণ জানতে। এদিকে ওমরের স্ত্রী নূর সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা সংস্থাটি। তাদের দাবি জেনে শুনে তথ্য গোপন করেছে নূর। ওমরের বিদ্বেষের কথা জানা ছিল তার, এমনকি হামলার ইচ্ছার কথাও। একটি অস্ত্র কিনতে সেও ওমরের সাথে যায় বলে এরই মধ্যে তদন্তে জানিয়েছে নূর। তবে নূরের দাবি ওমরকে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছিল সে। তার চেষ্টা ছিল ওমরকে এসব থেকে বের করে আনা। তবে নূর আদতেই ওমরকে হামলা করা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছিল কিনা তা এখন খতিয়ে দেখছে এফবিআই। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিপণী বিতানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। দেশটির পুলিশ বিভাগের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় বেশ কয়েকজন দুর্বৃত্ত শপিং মলে অবস্থান করছে খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ এই অভিযান চালায়। এতে পুলিশের এক সদস্য আহত হন। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। এদিকে গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বন্দুকধারীর গুলিতে 16 বছর বয়সী এক কিশোরী নিহত ও অন্তত 6 জন আহত হয়। Immigration, terrorism? No, okay, so this was a pre-planned enforcement operation. It's as Captain Turner mentioned, it's a... ফ্রান্সে আবারও সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা জানান তিনি। এমন পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইউরোপের দেশগুলোর যাত্রীদের তথ্য সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তা আদান প্রদানের জন্য তাগিদ দিয়েছে ফ্রান্স ও জার্মানি। এদিকে গেল সোমবারের সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ দম্পতির প্রতি শ্রদ্ধা জানাতে ফ্রান্স জুড়ে কর্মসূচি পালিত হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় নিহত ফরাসি পুলিশ দম্পতির প্রতি। বুধবার বিকেলে ফ্রান্সের ম্যানিয়াভিলে জড়ো হওয়া শোকার্ত মানুষদের সঙ্গে যোগ দেন শহরের মেয়র মিশেল লেবুক। সোমবার রাতে জঙ্গি সংগঠন আইএসের এক সমর্থকের ছুরিকাঘাতে খুন হন ফরাসি পুলিশের কমান্ডার জ ব্যাপটিস্ট সালভিং ও তার স্ত্রী। হামলাকারী লালস আব্বালাকে মুসলিম নামধারী উল্লেখ করে এই কর্মকাণ্ডে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন শোকসভায় অংশ নেওয়া এক মুসলিম নারী। খুনি যা করেছে তাকে ইসলাম সমর্থন করে না, তাই একজন মুসলিম হিসেবে নিহত পুলিশ দম্পতির প্রতি শ্রদ্ধার অনুষ্ঠানে উপস্থিত হওয়া আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই হত্যাকাণ্ডে একজন ফরাসি নাগরিক হিসেবে আমি ও আমার পরিবার শোকাহত।
নিহত পুলিশ দম্পতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সারা দেশে 1 মিনিট নীরবতা কর্মসূচি পালিত হয়। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এক শোক অনুষ্ঠানের আয়োজন করে। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস, স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনোভ ছাড়াও এতে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। পুলিশ দম্পতির হত্যাকাণ্ড ফরাসি নাগরিকদের শোকাহত করেছে। সন্ত্রাসীদের হাত থেকে জনসাধারণকে রক্ষার কাজে নিয়োজিতদের যে কত বড় মূল্য দিতে হয় দেশবাসী নিশ্চয়ই তা উপলব্ধি করেছেন। দায়িত্বরত অবস্থায় তাদের উপর এ আক্রমণ না হলেও কেবল পুলিশ সদস্য হওয়ার কারণেই তারা হামলার শিকার হয়েছেন। সন্ত্রাস বিরোধী সব ধরনের পদক্ষেপের পরও জনসাধারণের নিরাপত্তা এখনো হুমকির মুখে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। রাজধানী প্যারিসে আমরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি। আমার নিজের নিরাপত্তা নিয়েই শঙ্কায় আছি। দেশবাসী ভয়ের মধ্যে বসবাস করছেন। এটা বড় ধরনের সংকট তৈরি করতে পারে। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকেও গুরুত্ব পায় অব্যাহত সন্ত্রাসী হামলার বিষয়টি। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দামাইজয়ের। বৈঠকে ইউরোপের দেশগুলোতে চলাচলকারী যাত্রীদের বিষয়ে তথ্য দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে আদান প্রদান বাড়ানোর বিষয়ে একমত হয় ফ্রান্স ও জার্মানি। চলতি বছরের শুরুতে এ সংক্রান্ত একটা আইনের অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গোয়েন্দা বাহিনীর বরাতে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আইএসের একটি দল ফ্রান্স ও বেলজিয়ামে হামলার উদ্দেশ্যে সিরিয়া ছেড়েছে। বিষয়টি খতিয়ে দেখছে দুই দেশের পুলিশ। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। আলজেরিয়ার সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে 34 অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে হন্ডুরাসে 100 আফ্রিকান আটক। সিরিয়ার আলেপ্পোয় নতুন করে 48 ঘণ্টার যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হওয়ার কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। তবে অস্ত্রবিরতির মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় হামলা অব্যাহত রাখার অভিযোগ এনে দেশটিতে শান্তি প্রক্রিয়ার বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এদিকে আলেপ্পোয় সরকারি বাহিনী, মধ্যপন্থী বিদ্রোহী ও চরমপন্থী জঙ্গিদের দ্বিপক্ষীয় সংঘর্ষে অন্তত 70 জন নিহত হয়েছে। সিরিয়ার মানবিজ শহরে আইএস অবস্থানে মার্কিন বিমান অভিযানের একটি ভিডিও বুধবার অনলাইনে প্রকাশিত হয়। আইএস নিয়ন্ত্রিত শহরটি পুনরুদ্ধারে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ-কে মার্কিন জোটের সহযোগিতার অংশ হিসেবেই এই বিমান হামলা চালানো হয় বলে জানায় রয়টার্স। এরই মধ্যে তুর্কি সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ এই শহরের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীরা। উত্তরাঞ্চলীয় আরেক শহর আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিরোধীদের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত কয়েকটি এলাকায় সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় বেসামরিক নাগরিক সহ অন্তত 34 জন নিহত হয় বলে জানায় আল জাজিরা। তবে শহরটির বিভিন্ন স্থানে সরকারি বাহিনী, মধ্যপন্থী বিদ্রোহী ও আইএস জঙ্গিদের আলাদা সহিংসতায় 70 জনের মৃত্যুর খবর জানায় সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া। এ অবস্থায় বৃহস্পতিবার থেকে দুদিনের অস্ত্রবিরতিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আগামী 48 ঘণ্টা আলেপ্পোয় সরকারি বাহিনীর অভিযান বন্ধ থাকবে বলে জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। শহরটিতে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে ওয়াশিংটন, মস্কো একযোগে কাজ করছে বলে জানায় গণমাধ্যম। এর মধ্যেই সিরিয়ায় শান্তি প্রক্রিয়া বাস্তবায়ন ও এ সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাবনার বিষয়ে রাশিয়াকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার অসলো সফরকালে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান কেরি। সিরিয়ায় আমরা শুধু নামে মাত্র যুদ্ধবিরতি দেখতে চাই না। অস্ত্রবিরতির মধ্যেই একটি পক্ষ নিজেদের সুবিধা আদায়ে হামলা অব্যাহত রাখার কারণে পুরো শান্তি প্রক্রিয়ায় ভেস্তে যাচ্ছে। এমনটা আর চলতে দেওয়া যায় না। রাশিয়াকে সিরিয়ার যুদ্ধবিরতির বিষয়ে একটি স্থির সিদ্ধান্ত নিতে হবে। এর আগে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে একাধিকবার তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। যুদ্ধবিরতি চললেও আইএস কিংবা আল নুসরার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় মস্কো। তবে রুশ বিমান অভিযানের কারণে মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে উল্লেখ করে এর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়া সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের তোড়জোড়ের মধ্যেই তুরস্ক ও সৌদি আরবের বিরুদ্ধে দেশটিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ আনলেন মার্কিন পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষক জেমস জাত্রাস। সিরিয়ায় শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেয়ে প্রেসিডেন্ট আসাদের পতনই তাদের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে পূর্ব ইউক্রেনে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে নেটো। মস্কো এখনো সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা দিয়ে আসছে বলে দাবি করেছেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। বুধবার ব্রাসেলসে নেটোর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় দিনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইউক্রেন সীমান্তের কাছে মস্কো রুশ সেনা মোতায়েন করে রেখেছে। একই সঙ্গে পূর্ব ইউরোপে চলমান উত্তেজনার জন্য রাশিয়াকে দায়ী করেন স্টলটেনবার্গ।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা দপ্তর। এর আগে রাশিয়াকে প্রতিরোধে পূর্ব ইউরোপের এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ডে 4000 সেনা মোতায়েনের বিষয়ে একমত হয় নেটো। এই অবস্থায় রুশ সামরিক বাহিনীকে যে কোনো সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব জেরুজালেমে ইহুদিদের জন্য নতুন বসতি নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। আল-আকসা মসজিদের কাছাকাছি এলাকা সিলওয়ানে ফিলিস্তিনিদের হটিয়ে এই বসতি নির্মাণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে রমজানের মধ্যে পশ্চিম তীরে ইচ্ছাকৃতভাবে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে তেল আবিব। তাদের দাবি, পানি সংকটের কারণে কিছু কিছু এলাকায় সরবরাহ বন্ধ রয়েছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন দমন পীড়নের মধ্যেই ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে পানির হাহাকার। ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপের নির্বাহী পরিচালক আল জাজিরাকে মঙ্গলবার জানান, ইসরায়েলের রাষ্ট্রীয় পানি সরবরাহকারী কোম্পানি পশ্চিম তীরে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। তিনি জানান, প্রায় 40 দিন ধরে বেশ কিছু জায়গায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। জেনিন এবং নাবালুস শহরে পানি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। সালফেট সহ আশপাশের গ্রামগুলোতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। রমজান মাসে এমন পরিস্থিতির মুখে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছে পশ্চিম তীরের বাসিন্দারা। 1967 সাল থেকেই গাজা এবং পশ্চিম তীর পানির জন্য ইসরায়েলের ওপর নির্ভরশীল। এমনিতেই একজন ইসরায়েলির তুলনায় প্রায় 300 লিটার কম, অর্থাৎ 60 লিটার পানি পেত একজন ফিলিস্তিনি। সেখানে এখন প্রত্যেক পরিবারকে সরবরাহ করা হচ্ছে মাত্র 2 বা 3 লিটার। গেল সপ্তাহে তেল আবিবে একটি রেস্টুরেন্টে 2 ফিলিস্তিনির হামলার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কিছু কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর জেরেই বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুললেও ইসরায়েলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। জানানো হয়, সামগ্রিক পানি সংকটের কারণেই সরবরাহ কমে গেছে। এদিকে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের কাছে সিলওয়ান এলাকা থেকে ফিলিস্তিনিদের হটিয়ে ইহুদিদের জন্য বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী সেখানে একটি 3 তলা ভবন নির্মাণ করা হবে। সিলওয়ানে বসবাসরত 21টি ইহুদি পরিবারের জন্য আমরা এই বসতি নির্মাণ করব। এতদিন আমাদের উপর অনেক অন্যায় হয়েছে, ইহুদিদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু এখন আমরা সেখানে ইহুদি পরিবারের জন্য স্থায়ী বসতি নির্মাণ করব। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি কর্তৃপক্ষের এমন বিরূপ আচরণের মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দেওয়া হলো। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের উপমন্ত্রী অ্যান্টনি লিংকন বুধবার গণমাধ্যমকে জানান, ক্ষেপণাস্ত্র খাতে একটি দীর্ঘমেয়াদী চুক্তি অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীকে উন্নত করতে সহায়তা দেবে ওবামা প্রশাসন। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। পাকিস্তান আফগানিস্তানের বিতর্কিত তোরখাম সীমান্তে বুধবার নতুন করে দুপক্ষের সংঘর্ষে এক আফগান সীমান্তরক্ষী নিহত এবং 5 জন আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার অভিযোগ, তাদের নির্মাণকর্মীরা সীমান্তে নিরাপত্তা ফটক বানাতে গেলে আফগান বাহিনী অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। পরে পাক বাহিনীও দূরপাল্লার কামান ও মর্টার নিয়ে পাল্টা হামলা চালায়। পাক সেনাপ্রধানের দাবি, সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের প্রতিহত করতে নিজ সীমান্তে 37 মিটার ভেতরে এই ফটক নির্মাণ করা হচ্ছে, যা দুদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। তাই আফগানিস্তানের এই হামলাকে সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে তিনি ইসলামাবাদে আফগান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করার কথা জানান। বর্তমানে তোরখাম সীমান্তে জরুরি অবস্থা জারির পাশাপাশি স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত 3 দিনে তোরখাম সীমান্তে দুপক্ষের গোলাগুলিতে 3 জন নিহত ও প্রায় 25 জন আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। আলজেরিয়ার সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে 34 অভিবাসন প্রত্যাশীর লাশ পাওয়ার কথা জানিয়েছে নাইজার সরকার। বুধবার এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে শিশু এবং নারীর সংখ্যা বেশি। 6 থেকে 12 জনের মধ্যে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আসামাকা শহরের কাছে মরুভূমিতে তাদের লাশ পাওয়া যায়। নিহতদের মধ্যে 2 জন নাইজেরীয় বলে নিশ্চিত হওয়া গেছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বাজম মোহাম্মদ জানান, খাবার ও পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দালাল চক্র এসব হতভাগ্য মানুষকে মরুভূমিতে ফেলে পালিয়েছে বলেও জানান তিনি। সাব সাহারা থেকে নাইজার হয়ে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এদিকে মধ্য আমেরিকা হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে অন্তত 100 আফ্রিকানকে আটক করেছে হন্ডুরাস।
নিকারাগুয়া সীমান্তের কাছে মঙ্গলবার নারী ও শিশুসহ তাদের আটক করা হয় বলে জানায় দেশটির সরকার। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়ে 4 জনকে হত্যা করে 4 নারীকে অপহরণ করেছে বোকো হারাম। বুধবার দেশটির সেনাবাহিনী জানায় বর্নো প্রদেশের কুতুবা গ্রামে মঙ্গলবার সকালে হামলা চালায় বোকো হারাম সদস্যরা। এই সময় ওই গ্রামের 4 জনকে হত্যা করে তারা। অপহৃত 4 নারীকে উদ্ধারে নাইজেরীয় সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। সেনাবাহিনীর অব্যাহত অভিযানের ফলে বোকো হারাম বেপরোয়া হয়ে উঠেছে বলে জানায় সেনাবাহিনী। 2014 সালের এপ্রিলে 276 স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল পশ্চিমা শিক্ষা বিরোধী বোকো হারাম। সম্প্রতি তাদের কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকের সন্ধান মেলেনি। 2009 সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারামের সহিংসতায় অন্তত 20,000 মানুষ প্রাণ হারিয়েছে। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় মোসাক ফনসেকা আইনি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে সুইজারল্যান্ড পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায় ওই প্রতিষ্ঠানটিতে কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন তিনি। কর্মচারীটির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে। এদিকে জন ডে নামের ওই কর্মকর্তা জানিয়েছেন তিনি কোনো গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেননি। এবছর এপ্রিলে মোসাক ফনসেকার কার্যালয় থেকে কয়েক হাজারের বেশি নথি ফাঁস হয়ে যায়। এতে পৃথিবীর বিভিন্ন ব্যক্তির হয়ে অফশোর পদ্ধতির মাধ্যমে কর ফাঁকি দিতে বেআইনি সহায়তা দেওয়ার তথ্য উঠে আসে মোসাক ফনসেকার বিরুদ্ধে। তবে মোসাক ফনসেকা জানিয়েছিল বেআইনিভাবে কোনো কার্যক্রম তারা চালায়নি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। জাঁকজমকপূর্ণ আয়োজনে সাংহাইয়ের ডিজনি থিম পার্কের উদ্বোধন খুলে দেয়া হলো সর্বসাধারণের জন্য। গত মাসে ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের বিমানের আরও কিছু ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বুধবার মিশরীয় তদন্তকারীরা বিবৃতিতে জানায় বিমানটির মূল ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করেছেন তারা। বিমানটির সন্ধানে থাকা ডুবোজাহাজ থেকে এর কিছু ছবি পাওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। মিশরীয় সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে সন্ধান চালানো জাহাজটি ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের ম্যাপ তৈরির পর তা উদ্ধারে অভিযান চালাবে। এই মাসের শুরুতে বিমানটির ব্ল্যাক বক্সের সংকেত পাওয়ার কথা জানিয়েছিল মিশরীয় কর্তৃপক্ষ, তবে এখনও তা উদ্ধার করা যায়নি। এ মাসের 24 তারিখের পর ব্ল্যাক বক্স থেকে আর সংকেত নাও পাওয়া যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গত 19 মে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে 66 জন আরোহী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয় ইজিপ্ট এয়ারের MS-804 ফ্লাইটের বিমানটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি রিসোর্টে লেকের পাড় থেকে মঙ্গলবার সন্ধ্যায় কুমিরে টেনে নিয়ে যাওয়া 2 বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারে ব্যাপক তল্লাশির পর বুধবার ডুবুরিরা মরদেহ খুঁজে পায়। শিশুটির দেহাবশেষ পাওয়ার আশায় বন বিভাগের কর্মীরা লেক থেকে 5টি কুমির আটক করে হত্যা করে। পরে লেক থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার পরিবারের সামনেই শিশুটিকে কুমির টেনে নিয়েছিল। সে সময় তার বাবা পানিতে নেমে কুমিরের কাছ থেকে ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশের মুখপাত্র জানান, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে নো সুইমিং লেখা ছিল। এরপরেও শিশুটি লেকের একেবারে কাছে চলে যায়। ওই এলাকার 1948 সাল থেকে এ পর্যন্ত 22 জন কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। নিজ পরিবারের 3 জনকে হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপের স্টেলেচবোচ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা এবং আলামত নষ্ট করার অভিযোগ গঠন করা হয়। গত বছর জানুয়ারি মাসে হেনরি ভান ভ্রেডা নামের ওই ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তার বাবা, মা এবং ভাইকে হত্যা করে। এই ঘটনায় গুরুতর আহত হয় তার বোন। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে হত্যাকারীর পরিচয় নিশ্চিত করে দেশটির গোয়েন্দা সংস্থা। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় কিউমানা শহরের রাস্তায় সহিংসতা ও দোকান থেকে খাবার লুটের অভিযোগে অন্তত 400 জনকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। রয়টার্স জানায়, দেশটিতে গত কয়েকদিনের বিক্ষোভের ধারাবাহিকতায় বুধবারও কিউমানার রাস্তায় বিক্ষোভ এবং ভাঙচুর করে বিক্ষুব্ধ মানুষ। এক পর্যায়ে তারা সুপারমার্কেটে প্রবেশ করে লুটপাট করলে সেনাবাহিনী গণগ্রেপ্তার করে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কিউমানায় কয়েকজন নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতি ও চরম খাদ্য সংকটে অন্তত 3
3 কোটি মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। সেই সঙ্গে চলমান রাজনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানের সাহায্যের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র, তবে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পূর্ব এশিয়ায় আরও কয়েকটি জাহাজ পাঠানোর ঘোষণা দিলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানান, আঞ্চলিক উত্তেজনাকে নিজস্ব স্বার্থ আদায়ের কাজে লাগাতেই যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিতর্ক নিষ্পত্তির পাশাপাশি ওই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সহযোগিতার ভিত্তিতে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। চলতি বছরের এপ্রিলে ক্ষেপণাস্ত্র বিধ্বস্তে সক্ষম দুটি জাহাজ পূর্ব এশিয়ায় মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, তাদের জাহাজগুলো ওই অঞ্চলের নিরাপত্তা জোরদারে অভিযান পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিলে খসড়া পাশ করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখায় ওই বিলটিতে পাকিস্তানের জন্য $80 কোটি নতুন তহবিল গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে $30 কোটি বরাদ্দ রাখা হয় হাক্কানি নেটওয়ার্ক বিরোধী অভিযানের জন্য। গত সপ্তাহে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিলটির খসড়া পাশ হয়। এবার কংগ্রেসের উভয় কক্ষের সমন্বয়ে গঠিত বিল কমিটি বিলটির চূড়ান্ত অনুমোদন দিলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বিলটি পাশ হলে পাকিস্তান ও আফগানিস্তানের সন্ত্রাস দমনে যৌথ তহবিল কোয়ালিশন সাপোর্ট ফান্ড CSF এর পেছনে বরাদ্দকৃত অর্থ শুধু পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান ও অভ্যন্তরীণ নিরাপত্তার খাতে ব্যয় হবে। গত অর্থবছরের অক্টোবরে CSF এর মেয়াদ শেষ হয়ে যায়। আফগানিস্তানে মার্কিন অভিযানের সঙ্গে CSF এর যোগ থাকায় ওই তহবিল আর নবায়ন করেনি যুক্তরাষ্ট্র প্রশাসন, কেননা আফগান অভিযানের অনেক আগেই আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয়। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলে জোটে ভাঙন ধরতে পারে বলে সতর্ক করেছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার বিষয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে সতর্কতা উচ্চারণ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। ব্রেক্সিটের ফলে অখণ্ড ইউরোপের জাতীয়তাবাদ হুমকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ জোট থেকে শুধু একটি সদস্যের কমে যাওয়া নয়, বরং কয়েক দশকের ঐক্য বিনষ্ট হওয়া বলে মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপে জার্মানির সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করে থাকে যুক্তরাজ্য। 20 জুন ব্রেক্সিটের বিষয়ে গণভোটের কথা রয়েছে। এদিকে ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের আগামী বাজেটে ঘাটতি হতে পারে বলে অর্থমন্ত্রী জর্জ অসবর্নের সতর্কতার একদিন পরই তার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ব্রেক্সিটের পক্ষে থাকা ব্রিটিশ পার্লামেন্ট এর 60 সদস্য। বুধবার প্রকাশিত বিবৃতিতে এমন বাজেট প্রত্যাখ্যান করবেন বলেও জানান তারা। ব্রিটেন ও ইউরোপের বেশ কয়েকটি দেশে রোজা রাখতে হচ্ছে দীর্ঘ প্রায় 18.5 ঘন্টা। প্রবাসী বাংলাদেশিরাও এই কষ্ট সহ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিয়াম সাধনা করে যাচ্ছেন প্রতিদিন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট ও তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত। ইস্ট লন্ডন মসজিদের সময় অনুযায়ী সেহরি রাত 2:39 এবং ইফতার রাত 9:23। প্রায় 18.5 ঘন্টা রোজা রাখছেন ব্রিটেনের ধর্মপ্রাণ মুসলমানরা। কর্মব্যস্ত কঠিন প্রবাস জীবনে রোজা পালনের প্রথমে কিছুটা কষ্ট হলেও ধীরে ধীরে তাতে অভ্যস্ত হয়ে উঠছেন বলে জানালেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করি, এটা অলমোস্ট 18 থেকে 19 ঘন্টা। প্রথম দিকে একটু কষ্ট হলো, আস্তে আস্তে সয়ে যাচ্ছে। যদিও লম্বা দিন হয়, আমাদের খুব ভালোই চলছে, খুব আরামে চলছে। আমরা সবাই আরামে আস্তে আস্তে রমজান শরীফ পালন করতে আসছি। ইফতারের পর মাগরিব, এশা ও তারাবি নামাজ এবং সেহরি খাওয়া সহ রাতের বেশ কয়েক ঘন্টা ব্যস্ত সময় অতিবাহিত করতে হয় ব্রিটেনের মুসল্লিদের। বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনে রমজানের সময় অনেকটাই বাংলাদেশিদের মিলন মেলা বসে। ইস্ট লন্ডন মসজিদে নামাজে আসি, আমাদের অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়, সব ভাইদেরকে দেখতে পাই, সবাই একসাথে ইফতারি করি, তারাবি পড়ি, সেম দেশের মতোই লাগে। এই জন্য আমরা আল্লাহর কাছেও কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যে আমরা যেন এই লন্ডনে এরকম পরিবেশ সবসময় থাকতে।
ব্রিটেন সহ ইউরোপে বসবাসরত মুসলমানদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করতে হচ্ছে। তবে এবছর গরমের তীব্রতা অনেকটা কম থাকায় কিছুটা স্বস্তির মধ্যেই রয়েছেন রোজাদাররা। সময় সংবাদ, লন্ডন। বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনায় 3 দিনের সফরে আজ ভারতে পৌঁছবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা। তার সফর সঙ্গী হিসেবে থাকবেন উপপ্রধানমন্ত্রী, 5 মন্ত্রী সহ 46 জনের ব্যবসায়ী প্রতিনিধি দল। শুক্রবার তার সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জমকালো মধ্যাহ্নভোজের আয়োজন রেখেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। পরে দুদেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ভারতের প্রধান 2 ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও প্রধানমন্ত্রী চ্যান ওচা ও তার প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। এরপর বৌদ্ধদের তীর্থস্থান হিসেবে খ্যাত বুদ্ধগয়ায় ভ্রমণ শেষে শনিবার দেশে ফিরবেন থাই প্রধানমন্ত্রী। থাইল্যান্ড ভারতের 4র্থ প্রধান বাণিজ্যিক অংশীদার। ভারতের মেঘালয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে সামরিক বাহিনীর 7 সদস্য সহ অন্তত 30 জন নিহত হয়েছে। এই ঘটনায় বাসে থাকা আরও 6 যাত্রী আহত হয়েছে। আসাম রাজ্য পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে শিলচর থেকে একটি বাস গুয়াহাটি যাওয়ার পথে মেঘালয়ের জয়ন্তিকা জেলার সোনাপুরে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে 500 মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্গম অঞ্চল এবং বৃষ্টিপাত হওয়ার কারণে বাস যাত্রীদের উদ্ধারে দেরি হয় বলে জানিয়েছে দমকল বিভাগ। এ কারণে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানায় তারা। একই এলাকায় গত জানুয়ারিতে বাস খাদে পড়ে 11 জন যাত্রী নিহত হয়েছিল। থাইল্যান্ডের এক বৌদ্ধ মন্দিরের প্রধান ভিক্ষুকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। তবে ভক্ত সমর্থকদের বাধার কারণে ফরা জাম্মাজায়ো নামের ওই ভিক্ষুকে গ্রেপ্তারে ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনী। তিনি থাইল্যান্ডের উত্তরে ওট দাম্মাকায়া মন্দিরের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করছেন। প্রায় $1,40,00,000 আত্মসাতের অভিযোগে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দেশটির পুলিশ। তবে তিনি ওই অভিযোগ অস্বীকার করেন এবং আদালতেও যাননি। তার সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি কর্তৃপক্ষের বরাতে দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, এর মধ্যে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফরেস্ট ডেল শহরের সকল নাগরিককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি শহরের নাগরিকদের দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে দাবানলের কারণে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির গভর্নর। এ পর্যন্ত 2000 একর ভূমি দাবানলে বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির কৃষি মন্ত্রণালয়। শিশুদের বিনোদন ও কল্পনার জগতের বিরাট অংশ জুড়ে আছে ডিজনির বিশ্বখ্যাত সব কার্টুন চরিত্র। শিশুদের চিন্তার রাজ্য জুড়ে থাকা মজার সেই চরিত্রগুলোর এখন নতুন আবাসস্থল হয়েছে চীনের সাংহাই শহর। বুধবার থিম পার্কটি উদ্বোধনের পর তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মিকি মাউস, ডোনাল্ড ডাক, গুফি, স্নো হোয়াইট, ডাম্বো, বাম্বির মতো ডিজনির বিখ্যাত সব চরিত্রের এখন নতুন ঠিকানা হয়েছে চীনের সাংহাই শহরে। পৃথিবীর বুকে যেন আরেকটি রূপকথা রাজ্য, যেখানে কল্পনা কোনো বাধ মানে না। 7 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে সাংহাই ডিজনিল্যান্ড নামে চোখ ধাঁধানো এই থিম পার্কটি। পার্কটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিল জমকালো সব আয়োজন, আর তা দেখতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। অনেক শিশু পছন্দের কার্টুনের সাজে সেজেছে। পর্যটকদের আকর্ষণ করতে পার্কটিতে চীনের ইতিহাস, ঐতিহ্যের মিশেল রাখা হয়েছে বলে জানান ডিজনির নির্বাহী প্রধান। পার্কটি বিনোদনের পাশাপাশি সংস্কৃতি আদান প্রদানের মাধ্যম হয়ে উঠবে বলেই আমার আশা। এখানে আপনারা দেখতে পারবেন চীনের মুনটি হাউস, চীনা জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন প্রতীক, চীনের ঐতিহ্যবাহী নৃত্য। পার্কটিতে গেলে চোখে পড়বে রূপকথার জাদুর দুর্গ, ট্রেজার কেভ, জঙ্গল ক্রুজ, হন্টেড হাউস, রিভার রেলরোড সহ দারুণ সব রাইড। এছাড়া রয়েছে 420 ও 800 কক্ষ বিশিষ্ট 2টি আধুনিক মানের হোটেল। হোটেল দুটির মধ্যেও ডিজনির কল্পজগতের ছাপ লক্ষণীয়। এছাড়া প্রিয় চরিত্রগুলোর সঙ্গে ঘোরাঘুরি, শপিং, এমনকি খাওয়া দাওয়ার বিস্তর সুযোগ তো রয়েছেই। এই পার্কটিতে সবচেয়ে বড় দুর্গটি নির্মাণ করা হয়েছে, যা বিশ্বের কোনো থিম পার্কে নেই। শিশুদের জন্য আকর্ষণীয় করে তুলতে ভেতরে ব্যবহার করা হয়েছে আধুনিক সব প্রযুক্তি, যেখানে একসঙ্গে ডিজনির সব রাজকুমারীর সঙ্গে দেখা করা সম্ভব।
চীনা সরকার ও সাংহাইয়ের সেন্ডি গ্রুপ $550 কোটি এই প্রকল্পটি হাতে নেয়। মধ্যবিত্তদের কথা মাথায় রেখে টিকিটের মূল্য রাখা হয়েছে নাগালের মধ্যেই। শুধু ছোটদের জন্য নয়, তাদের সঙ্গে আসা বড়দের বিনোদনের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। নতুন এই ডিজনিল্যান্ডে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। সানজানা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জঙ্গি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নজরদারি বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের। সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। ফ্রান্সে আবারও হামলার আশঙ্কা প্রধানমন্ত্রী বলসের। সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ দম্পতির প্রতি ফরাসিদের শ্রদ্ধা। সিরিয়ার আলেপ্পোয় নতুন করে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে একমত যুক্তরাষ্ট্র রাশিয়া। শান্তি প্রক্রিয়ার বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে মস্কোর প্রতি কেরির আহ্বান। এবং পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিল ইসরায়েল। পশ্চিম তীরে ইচ্ছাকৃতভাবে পানি সরবরাহ বন্ধের কথা অস্বীকার তেল আবিবের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।